আচ্ছা, আমরা আজকে ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ পড়ব। প্রাণীর যেসব অঙ্গের দ্বারা পরিবেশের বিভিন্ন উদ্দীপনা যেমন স্পর্শ, গন্ধ, স্বাদ, শব্দ, তাপমাত্রা ও আলোর তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে স্নায়ুতন্ত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলা হয়। ঘাসফড়িং এ নিম্নের সংবেদী অঙ্গগুলো দেখা যায়। আলোক সংবেদী অঙ্গ, ফটো রিসেপ্টর। তাহলে ঘাসফড়িং এর ফটো রিসেপ্টর বা আলোক সংবেদী অঙ্গ কি কি? পুঞ্জাক্ষী ও ওসিলাস। গন্ধ সংবেদী অঙ্গ, olfacto receptors। অ্যান্টেনায় বিদ্যমান রোম, অ্যান্টেনায় বিদ্যমান রোম হলো গন্ধ সংবেদী অঙ্গ। স্পর্শ সংবেদী অঙ্গ, থিগমো রিসেপ্টরস। দেহের বিভিন্ন অঙ্গে বিদ্যমান বেসল ও রোম। স্বাদ সংবেদী অঙ্গ, ম্যাক্সিলারি পাল্প ও ল্যাবিয়ামে বিদ্যমান রোম। তাপ সংবেদী অঙ্গ, থার্মোরিসেপ্টরস। প্রায় প্রথম তিনটি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্লান্টুলি, প্যাড এবং অ্যান্টেনার কিছু রোম। শ্রবণ সংবেদী অঙ্গ, কর্ডোটোনাম রিসেপ্টরস, অ্যানাম সার্কিটে বিদ্যমান রোম। এবার আমরা আসবো ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী। এদের মাথার দুপাশে অবস্থিত বড় বৃন্তহীন উত্তল বৃত্তাকার দুটি অংশ হলো পুঞ্জাক্ষী। প্রতিটি পুঞ্জাক্ষীতে প্রায় 2000 সরল চোখ বা সর্বোজাকার দর্শন একক নিয়ে গঠিত। এদের প্রতিটিকে ওমোরিডিয়াম বলে। এখন আমরা আসবো ওমোরিডিয়ামের গঠন ও কাজ। এটি ওমোরিডিয়ামের গঠন কাজ। ওমোরিডিয়ামে অনেকগুলো অংশ থাকে। প্রথম অংশের নাম হলো কোর্নিয়া। আমরা যদি কোর্নিয়া এখানে দেখি, এটা হলো কোর্নিয়া। এটি ওমোরিডিয়ামের বাইরের দিকের স্বচ্ছ কিউটিকল নির্মিত দ্বি উত্তল সর্বোজাকার অকোষীয় আবরণ। এটি লেন্সের মতো কাজ করে, এর মাধ্যমে আলোক রশ্মি ওমোরিডিয়ামে প্রবেশ করে। কোর্নিয়াজেন কোষ। কোর্নিয়ার নিচে পাশাপাশি অবস্থিত একজোড়া চ্যাপ্টাকার কোষকে কোর্নিয়াজেন কোষ বলে। এসব কোষ মিশ্রিত রস হতে কোর্নিয়া সৃষ্টি হয়। ক্রিস্টালাইন কোন কোষ। কোর্নিয়াজেন কোষের নিচে লম্বাকৃতির চারটি কোষকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। আমরা যেখানে দেখি ক্রিস্টালাইন কোন কোষ, এটা হলো ক্রিস্টালাইন কোন কোষ। কোর্নিয়াজেন কোষের নিচে লম্বাকৃতির চারটি কোষকে ক্রিস্টালাইন কোন কোষ বলা হয়। এই যে এগুলো হলো ক্রিস্টালাইন কোন কোষ, চারটে কোষ। এসব কোষ হতে নির্গত রস ক্রিস্টালাইন কোন গঠিত। ক্রিস্টালাইন কোন, এখানে যে এটার প্রস্তুত করি আমরা ওমিডিয়ামে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে ক্রিস্টালাইন কোন, আর এটি ঘিরে রয়েছে চারটি ক্রিস্টালাইন কোন কোষ, আর ভিতরে আছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা বেষ্টিত স্বচ্ছ প্রতিসরণশীল অকোষীয় তাহলে আমরা আসি ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো ক্রিস্টালাইন কোন কোষ। এই চারটা ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোনকে ঘিরে রেখেছে। তাহলে আমরা আসবো ওমোরিডিয়ামের একটা অংশ ক্রিস্টালাইন কোন।
ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা বেষ্টিত স্বচ্ছ প্রতিসরণশীল অকোষীয় মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়? আইরিশ আবরণ। আমরা এখানে আইরিশ আবরণ দেখবো। এই যে এই আবরণটা, এই ক্রিস্টালাইন কোন কোষের পাশে, এটা হলো আইরিশ আবরণ। এটা হলো আইরিশ আবরণ। তাহলে এটা কার পাশে আছে? ক্রিস্টালাইন কোন কোষের বাইরে আছে। ক্রিস্টালাইন কোন কালো রঞ্জক পদার্থ ক্ষরণকারী কোষের দ্বারা গঠিত আবরণ যা ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখে? আমি একটু আগে দেখলাম। আইরিশ আবরণটা কি? যে এটি মৃদু ও তীব্র আলোয় সংকুচিত প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনকে প্রভাবিত করে। মৃদু আলোতে আইরিশ আবরণের রঞ্জকগুলো সংকুচিত হবে আর তীব্র আলোতে প্রসারিত হবে। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো আইরিশ আবরণ। এখানে কিন্তু আইরিশ আবরণের রঞ্জক পদার্থগুলো তীব্র আলোতে প্রসারিত অবস্থায় আছে ছবিতে। রেটিনুলার কোষ। ক্রিস্টালাইন কোন কোষগুলোর নিচে 7 থেকে 8টি কোষকে রেটিনুলার কোষ বলে? এসব কোষ বেশ লম্বা হয়। এটা হলো সেই রেটিনুলার কোষ, এই যে লম্বা। আমরা এখানে লম্বচ্ছেদে দুইটা কোষ দেখতে পাচ্ছি, আসলে এরকম কোষ আছে 7টা। এই লম্বা এই কোষগুলো হলো রেটিনুলার কোষ। তাহলে এই কোষগুলো বেশ লম্বা। কোষের এক প্রান্ত ক্রিস্টালাইন কোণের দিকে থাকবে, এখানে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এই প্রান্তটা ক্রিস্টালাইন কোণের দিকে আছে, আর অপর প্রান্ত আছে ভিত্তি পর্দার দিকে। ভিত্তি পর্দা বা স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকবে, যেটা স্নায়ুতন্তু এর সাথে সংযুক্ত আছে। এই যে রেটিনুলার কোষের অপর প্রান্ত ভিত্তি পর্দা স্নায়ুতন্তুর সাথে সংযুক্ত। এদের নিউক্লিয়াস ক্রিস্টালাইন কোন সংলগ্ন প্রান্তে অবস্থান করে? এই যে রেটিনুলার কোষের যে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসটা ক্রিস্টালাইন কোন বরাবর প্রান্তে অবস্থান করতেছে, এই জন্য বলা হচ্ছে রেটিনুলার কোষের নিউক্লিয়াস ক্রিস্টালাইন কোন বরাবর অবস্থান করে। এই কোষ নিঃসৃত রস র্যাবডোম গঠন করে। এখন আমরা আসবো র্যাবডোম। তাহলে এটা হলো র্যাবডোম। তাহলে র্যাবডোমকে কে ঘিরে রেখেছে? র্যাবডোমকে ঘিরে রেখেছে রেটিনুলার কোষ। র্যাবডোমের চারপাশেই রেটিনুলার কোষ থাকে। রেটিনুলার কোষ দ্বারা বেষ্টিত একটি কালো বর্ণের আবরণকে রেটিনাল শীথ বলে। র্যাবডোম বলছিলাম। রেটিনুলার কোষ দ্বারা বেষ্টিত দণ্ডাকৃতি স্বচ্ছ লম্বা মাখন ন্যায় অংশটি হলো র্যাবডোম। তাহলে এটা হলো সেই র্যাবডোম। এই র্যাবডোমের চারপাশে রেটিনুলার কোষ আছে, রেটিনুলার কোষ দ্বারা ঘেরা। এই অংশটি হলো র্যাবডোম। এটি দণ্ডাকৃতি স্বচ্ছ লম্বা মাখন ন্যায়। র্যাবডোম বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে। রেটিনাল শীথ। রেটিনুলার কোষ দ্বারা বেষ্টিত একটি কালো বর্ণের, এই যে এটা হলো রেটিনাল শীথ। এটা কোথায় আছে? এটা আছে হলো এটা হলো রেটিনুলার কোষ। রেটিনুলার কোষকে বেষ্টিত করে থাকে, রেটিনুলার কোষকে এরা বেষ্টিত করে রাখে রেটিনাল শীথ। তাহলে রেটিনুলার কোষকে বেষ্টিত করে, এটাও রেটিনুলার কোষকে বেষ্টিত করে একটি কালো বর্ণের আবরণকে রেটিনাল শীথ বলে। এই পর্দার কোষ নির্গত রঞ্জক পদার্থ আলোর তীব্রতা অনুযায়ী বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। তাহলে এই যে রেটিনাল শীথটা তাকে ঘিরে রেখেছে, রেটিনাল কোষগুলোকে ঘিরে রেখেছে। এটাও ঠিক আইরিশ আবরণের মতোই, যে তীব্র আলোতে এই রেটিনাল শীথের রঞ্জকগুলো প্রসারিত হবে, আর কম আলোতে এই রেটিনাল শীথগুলো সংকুচিত থাকবে। ভিত্তি পর্দা। ওমোটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে তার নাম ভিত্তি পর্দা। এটি ওমোটিডিয়ামকে ধারণ করে রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সেই ভিত্তি পর্দা। এই পাতলা পর্দার উপরেই সমগ্র ওমোটিডিয়ামটা অবস্থান করতেছে। স্নায়ুতন্তু। প্রতিটি রেটিনুলার কোষ হতে স্নায়ুতন্তু বের হয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। ওমোটিডিয়ামের সৃষ্ট প্রতিবিম্বকে মস্তিষ্কে পাঠায়। এটা হলো সেই স্নায়ুতন্তু। তাহলে প্রতিটি রেটিনুলার কোষের শেষ প্রান্ত হতে স্নায়ুতন্তুগুলো সৃষ্টি হয়। এই স্নায়ুতন্তুর মাধ্যমে র্যাবডোমে যে প্রতিবিম্বটা তৈরি হবে, এই প্রতিবিম্বের উদ্দীপনা
হ্যাঁ, মস্তিষ্কে পাঠাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম যে এখানে অকোষীয় আবরণ কি কি আছে। অকোষীয় আবরণটা প্রথমে হলো কর্নিয়া, কর্নিয়াটা হলো অকোষীয় আবরণ। ক্রিস্টালাইন কোন, এটাও হলো অকোষীয় আবরণ। আর র্যাবডোম, এটাও অকোষীয়, অকোষীয় অংশ বা অকোষীয়, মানে তিনটা হলো কর্নিয়া, ক্রিস্টালাইন কোন আর র্যাবডোম, তিনটাই অকোষীয় অংশ। আর এখানে আবরণ, রঞ্জক আবরণ আছে দুইটা, একটা হলো আইরিশ আবরণ আর একটা হলো রেটিনাল শীট। এই রঞ্জক আবরণ গুলো কি হয়, তীব্র আলোতে প্রসারিত হয় আর কম আলোতে সংকুচিত থাকে। আমরা এবার যাব দর্শন কৌশল। ঘাস ফড়িং দিবাচর প্রাণী বা ইংলিশ টার্মটা হলো ডায়ারনাল। তাহলে দিনের উজ্জ্বল আলো বা দিনের শেষে, হ্যাঁ, মৃদু আলো, দিনের দিনে উজ্জ্বল আলো আর দিনের শেষে মৃদু আলো, এই দুই সময়ে দৃষ্টিশক্তি কার্যকর থাকে। উজ্জ্বল আলোয় অ্যাপোজিশন এবং মৃদু আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব গঠন হয়। আমরা প্রথমে আসবো অ্যাপোজিশন ইমেজ। তাহলে আমরা একটু আগে দেখলাম যে তীব্র আলোয় আইরিশ আবরণ ও রেটিনাল শীটের কোষের রঞ্জক পদার্থ অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে একটি ওমোডিডিয়ামকে তার পাশের ওমোডিডিয়ামকে দর্শনগত দিক থেকে পৃথক রাখে এবং দর্শনীয় বস্তু হতে আগত উল্লেখ্য আলোক রশ্মিগুলো রঞ্জক আবরণে কর্তৃক শোষিত হওয়ায় এরা রঞ্জক আবরণ ভেদ করে পাশের র্যাবডোমে পৌঁছাতে পারে না। ফলে প্রতিটি ওমোডিডিয়ামের দর্শনীয় বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। তীব্র আলোয় এই ধরনের দর্শন কৌশলকে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলে। আমরা ছবিটায় যাই, তাহলে আরো একটু ক্লিয়ার হবো। তাহলে এটা হলো অ্যাপোজিশন প্রতিবিম্ব। উজ্জ্বল আলোয় অ্যাপোজিশন প্রতিবিম্ব হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো কর্নিয়া, এটা হলো কর্নিয়া, এটা হলো একটা ওমোডিডিয়াম, এটা একটা ওমোডিডিয়াম, এটা একটা ওমোডিডিয়াম, এটা একটা ওমোডিডিয়াম, এটা একটা ওমোডিডিয়াম। তাহলে এটা হলো কর্নিয়া। হ্যাঁ, এখানে আছে হলো, এটা হলো কর্নিয়া, কর্নিয়াজেন কোষ। হ্যাঁ, এটা হলো র্যাবডোম, পাশের এটা হলো রেটিনাল শীট, এটা হলো এই উপরের দিকে আছে হলো আইরিশ আবরণ। ঠিক আছে, এটা হলো আইরিশ আবরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তীব্র আলোতে এই যে রেটিনাল শীট, এই যে প্রসারিত রঞ্জক আবরণী বলছি, এদিকে থাকবে হলো আইরিশ আবরণ রঞ্জক আর নিচের দিকে থাকবে হলো রেটিনাল শীট। তাহলে তীব্র আলোতে কি হবে, এই রঞ্জক গুলো প্রসারিত হবে, যার ফলে ক্রিস্টালাইন কোনকে সম্পূর্ণরূপে ঢেকে রাখবে। আমরা যদি এখানে এই ছবিটা দেখতে পাই, এখানে কিন্তু এটাও তীব্র আলো, এটা রেটিনাল শীট প্রসারিত অবস্থায় আছে, আর এটাও হলো আইরিশ আবরণ রঞ্জক, এটাও কিন্তু প্রসারিত অবস্থায় আছে, যার কারণে এই যে ক্রিস্টালাইন কোনটা সম্পূর্ণরূপে আবৃত অবস্থায় আছে। ছবিতে যেটা আমরা দেখাইছি সেটা কিন্তু তীব্র আলোতে দেখানো হয়েছে। তাহলে এটা হলো এখন হলো, এটা হলো দৃশ্য বস্তু। তাহলে দৃশ্য বস্তু হতে দুই ধরনের আলোক রশ্মি আসে। একটা সরাসরি লম্বভাবে পড়তেছে, এটা হলো উলম্ব আলোক রশ্মি। আর এখান থেকে অনেকগুলো তির্যক আলোক রশ্মি। তাহলে এখানে একটাই মাত্রই উলম্ব আলোক রশ্মি আছে, আর বাকি যেগুলো আছে সবই তির্যক আলোক রশ্মি। এগুলো সবই তির্যক আলোক রশ্মি, তির্যক আলোক রশ্মি, তির্যক আলোক রশ্মি। তাহলে যেহেতু এই প্রসারিত রঞ্জক, মানে এই যে রঞ্জক গুলো সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে, হ্যাঁ, এই প্রত্যেকটা ওমোডিডিয়ামকে আলাদা করে রেখেছে, এই যে আলাদা করে রেখেছে, আলাদা করে রেখেছে, যার ফলে এই উলম্ব আলোক রশ্মির সরাসরি কর্নিয়া দিয়ে প্রবেশ করে র্যাবডোমে পৌঁছায়। কিন্তু একই দৃশ্যবস্তু হতে আগত তীর্যক আলোক রশ্মি, এগুলো হলো তীর্যক আলোক রশ্মি, তীর্যক আলোক রশ্মি পাশের ওমোডিডিয়ামের কর্নিয়া দিয়ে ঢুকবে, হ্যাঁ, যার ফলে এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো এই রঞ্জক আবরণ কর্তৃক শোষিত হয়ে যায়। প্রতিষ্ঠিত এই রশ্মিগুলো, হ্যাঁ, আগের র্যাবডোমে পৌঁছায় না, র্যাবডোমে শুধু উলম্ব আলোক রশ্মিটাই পৌঁছায়। ঠিক আছে, এই জন্য এই ক্ষেত্রে আরশোলা স্পষ্টভাবে দেখতে পায়। আমরা যদি আবার এদিকে দেখি, মৃদু আলোয় সুপারপজিশন প্রতিবিম্ব, এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে এটা হলো কর্নিয়া, এটা হলো কর্নিয়াজেন কোষ, এটা হলো সেই আইরিশ আবরণ রঞ্জক, আর এটা হলো সেই রেটিনাল শীট। তাহলে এটা হলো সেই আইরিশ আবরণ রঞ্জক। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা হলো সুপারপজিশন প্রতিবিম্বটা কম আলোতে বা মৃদু আলোতে হয়ে থাকে, কম আলো বা মৃদু আলোতে হয়ে থাকে বা অন্ধকারে হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আইরিশ যে রঞ্জক আবরণ আছে এখানে কিন্তু সংকুচিত অবস্থায় আছে, এবং এই সংকুচিত হওয়ার কারণে এই আইরিশ রঞ্জক আবরণটা ঘনীভূত আছে কোন দিকে, কর্নিয়া বা কর্নিয়াজেন কোষের দিকে ঘনীভূত আছে। আর রেটিনাল শীট
এরাও কম আলোতে সংকুচিত হয়ে ভিত্তি পর্দার দিকে ঘনীভূত আছে। তাহলে এরা ভিত্তি পর্দার দিকে আর এরা কোনিয়ার দিকে ঘনীভূত অবস্থায় আছে, ফলে এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে, এটা পুরা গ্যাপ। আর এই গ্যাপ হয়ে যাওয়ার কারণে এই ক্রিস্টালাইন কোন অংশটা অনাবৃত অবস্থায় থেকে যায়। ঠিক আছে, এখন দৃশ্য বস্তু হতে দুই ধরনের আলোক রশ্মি আসে, একটা হলো সরাসরি উলম্ব আলোক রশ্মি, আর পাশের এগুলো হলো সব তির্যক আলোক রশ্মি। তো সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়, দৃশ্য বস্তু হতে উলম্ব আলোক রশ্মি ওমোডিডিয়ামের কর্নিয়া দিয়ে প্রবেশ করে সরাসরি র্যাবডোমে পৌঁছায়, আর তির্যক আলোক রশ্মি পাশের ওমোডিডিয়ামের কর্নিয়া দিয়ে সব প্রবেশ করে। হ্যাঁ, সেখান থেকে প্রতিষ্ঠিত রশ্মিগুলো রঞ্জক আবরণ কর্তৃক হ্যাঁ সম্পূর্ণভাবে শোষিত না হওয়ায়, যেহেতু এটা ফাঁকা আছে, অনাবৃত আছে, এই কারণে এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো আগের র্যাবডোমেই পৌঁছায়। ফলে র্যাবডোমে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, একটি উলম্ব আলোক রশ্মির প্রতিবিম্ব আর একাধিক তির্যক আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি হয়। ফলে র্যাবডোমে হ্যাঁ স্পষ্টভাবে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় না, একটা বস্তুর প্রতিবিম্বের উপরে আরেকটা বস্তুর একটা প্রতিবিম্বের ছাপ সৃষ্টি হয়, অস্পষ্ট হয় তখন। এই ক্ষেত্রে সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে ঘাসপুরি অস্পষ্ট দেখে। আমরা এবার বর্ণনায় যাই। মৃদু আলোয় আইরিশ আবরণ রেটিনোসিটের কোষের রঞ্জক পদার্থ সংকুচিত হয়ে ওমোডিডিয়ামের শীর্ষে ও ভিত্তি পর্দার দিকে ঘনীভূত হয়। আমরা একটু আগে বললাম যে শীর্ষের দিকে থাকবে হলো আইরিশ রঞ্জক আর ভিত্তি পর্দার দিকে থাকবে রেটিনাল শীট। পার্শ্বস্থ ওমোডিডিয়ামগুলো দর্শনগত দিক দিয়ে পৃথক হয়ে পড়ে না, অনাবৃত থাকে, ফলে দর্শনীয় বস্তু হতে উলম্ব ও তির্যক আলোক রশ্মি যে কোনো ভাবে পতিত হলে তার অ্যাবডোমেনে এসে পৌঁছায়। প্রতিটি ওমোডিডিয়ামের ক্রিস্টালাইন কোণের অধিকাংশ স্থান অনাবৃত থাকে, ফলে কোনো একটি ওমোডিডিয়ামে দর্শনীয় বস্তুর একাধিক বিন্দু হতে আগত আলোক রশ্মি পতিত হয়ে একটি অ্যাবডোমে পৌঁছায় এবং সম্পূর্ণ বস্তুটির একটি অস্পষ্ট, সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। এই ধরনের দর্শন কৌশলকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিক যাব, সেটা হলো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। এদের শ্বসন তন্ত্রকে আবার বলা হয় ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। এখন আমরা আসবো ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্র বলতে কি বুঝি। যে তন্ত্রের অঙ্গসমূহ প্রাণীদেহ ও প্রকৃতির মধ্যে শ্বসন গ্যাস বিনিময় প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সে তন্ত্রকে শ্বসন তন্ত্র বলে। ঘাসফড়িং এর শ্বাসকার্য সম্পাদনের জন্য ট্রাকিয়া এর শাখা প্রশাখাগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে যে বিশেষ তন্ত্র সৃষ্টি করেছে তার নাম ট্রাকিয়াল তন্ত্র। তাহলে এদের প্রধান শোষণ অঙ্গই কিন্তু ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া এবং ট্রাকিয়ার শাখা প্রশাখা পরস্পরের সাথে মিলিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে তাকে ট্রাকিয়াল তন্ত্র বলে। ট্রাকিয়াল তন্ত্রের চারটি অংশ নিয়ে গঠিত: স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, ট্রাকিয়াল কোষ, ট্রাকিওল। প্রথমে আমরা আসবো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এগুলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো স্পাইরাকল। এই যে এটা উন্মুক্ত ছিদ্রপথ। দেহের উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। আচ্ছা, এই যে 2 জোড়া বক্ষে থাকবে, প্রথম এবং দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র থাকবে বক্ষে এবং শেষ 8 জোড়া থাকবে উদরে। এগুলো পেরিট্রিয়াম নামক কাইটিন নির্মিত বেড় দিয়ে পরিবেষ্টিত থাকে। হ্যাঁ, বক্ষ অঞ্চলের শ্বাসরন্ধ্রগুলো সরাসরি ট্রাকিয়ায় উন্মুক্ত হয় এবং কিন্তু কিন্তু উদরীয় অঞ্চলের শ্বাসরন্ধ্রগুলো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ হয়ে ট্রাকিয়ায় মুক্ত হয়। পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে শ্বাসরন্ধ্র খোলা বা বন্ধ হয়। রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকে। আমরা যেখানে দেখি এটা হলো স্পাইরাকল, আর এটা হলো ছাঁকনি যন্ত্র। এই যে এটা হলো ছাঁকনি যন্ত্র বলা হচ্ছে, এটা একটা স্পাইরাকলের গঠন। এটা হলো ছাঁকনি যন্ত্র, এটা হলো সেই অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, আর এটা হলো পেশি নির্মিত কপাটিকা, এটা হলো কপাটিকা।
এটা হলো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। তাহলে এই যে এই কপাটিকা দ্বারাই শ্বাসরন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। আর স্পাইরাকলের সাথে এটা কার সংযোগ রয়েছে? ট্রাকিয়ার সংযোগ রয়েছে। এটা হলো ট্রাকিয়ার গঠন। কাজ, ছাঁকনি যন্ত্র থাকায় ধুলোবালি, জীবাণু, পানি ইত্যাদি মুখের ভিতরে প্রবেশ করতে পারে না। শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এবার আমরা আসবো শ্বাসনালী বা ট্রাকিয়া। এখানে ট্রাকিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো সেই ট্রাকিয়া, এটা গোটাই হলো ট্রাকিয়া, এটা মেইন ট্রাকিয়া। আর এটা হলো ট্রাকিয়ার শাখা, শাখা ট্রাকিয়া। এটা হলো শাখা ট্রাকিয়া। তাহলে এটা সবই ট্রাকিয়ার অংশ। প্রতিটি শ্বাসরন্ধ্র দেহের ভিতরের দিকে স্থিতিস্থাপক কিউটিক্যাল নির্মিত নালীর সাথে যুক্ত থাকে। এদের ট্রাকিয়া বলে। এটি প্রধান শ্বসনাঙ্গ এবং সারা দেহে জালিকাকারে বিন্যস্ত থাকে। ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়। ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। বাইরের এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো সেই এপিডার্মিস বা এপিথেলিয়াম। তাহলে বাইরের এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি, মাঝখানে থাকবে চাপা বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম এবং ভিতরের কিউটিক্যাল নির্মিত ইন্টিমা স্তর থাকবে। ট্রাকিয়ার গহ্বরে কিছুটা পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে, এগুলোর নাম ট্রিগিয়া। এইটি থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যাবে না। দেহে ট্রাকিয়াগুলো জালিকাকারে বিন্যস্ত থাকলেও এদের মধ্যে প্রধান কতগুলো নালী অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থভাবে সজ্জিত থাকে। এগুলোকে ট্রাকিয়াল কাণ্ড বলে। ট্রাকিয়াল কাণ্ড, অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে 3 জোড়া। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে 3 জোড়া। 3 জোড়া কি কি? এগুলো থাকবে হলো এক জোড়া পার্শ্ব দিকে, দেহের পার্শ্ব দিকে থাকবে এক জোড়া, দেহের ঘাসফড়িংয়ের পৃষ্ঠ দিকে থাকবে এক জোড়া, আর ঘাসফড়িংয়ের অঙ্কীয় দিকে মানে পেটের দিকে থাকবে আরো এক জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, এবার আমরা আসবো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। আমরা এতক্ষণ জানলাম হলো অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড কয় জোড়া ছিল? 3 জোড়া। এখন আমরা আসবো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। দেহের প্রতিপাশে অবস্থিত পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হতে পৃষ্ঠীয় ও অঙ্কীয় দিকে 8 জোড়া অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড সৃষ্টি হয়ে যথাক্রমে পৃষ্ঠীয় ও অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করে। তাহলে আমরা আমরা জেনে নিই যে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকবে কয় জোড়া? 8 জোড়া। তাহলে এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড সৃষ্টি হবে কোথা থেকে? পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হতে। পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হতে এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডগুলোর উৎপত্তি হবে। উৎপত্তি হয়ে পৃষ্ঠীয় দিকের এবং অঙ্কীয় দিকের যে ট্রাকিয়াল অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আছে সেগুলোকে সংযুক্ত করবে। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড উদরের প্রথম খণ্ড হতে অষ্টম খণ্ড পর্যন্ত বিস্তৃত থাকে। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের বিশেষত্ব হলো এর কতগুলো ট্রাকিয়া একত্রিত হয়ে মস্তক, বক্ষ ও উদরীয় অঞ্চলে বড় আকারের বায়োথলি গঠন করে। তবে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের বিশেষত্ব হলো এর কতগুলো ট্রাকিয়া একত্রিত হয়ে মস্তক, বক্ষ ও উদরীয় অঞ্চলে বড় আকারের বায়োথলি গঠন করে। বায়োথলিতে বায়ু সঞ্চিত থাকে এবং শোষণের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখানে বায়োথলির ছবিটা দেওয়া নাই, আমার বায়োথলির ছবিটা আমি দেখাচ্ছি। এই যে এটা হলো বায়োথলির ছবি। তাহলে বায়োথলি কোথায় থাকবে? বায়োথলি থাকবে ট্রাকিয়াতেই, বায়োথলি থাকবে। হ্যাঁ, ট্রাকিয়াতে বায়োথলি থাকবে। তাহলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের বিশেষত্ব হলো ট্রাকিয়া একত্রিত হয়ে মস্তক, বক্ষ এবং উদরীয় অঞ্চলে বড় আকারে বায়োথলি গঠন করে। বায়োথলিতে বায়ু সঞ্চিত থাকবে, শোষণের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। ট্রাকিয়া সমগ্র দেহে শোষণিক গ্যাস পরিবহন করে। ট্রাকিওল কোষ, হ্যাঁ এটা হলো সেই ট্রাকিয়াল কোষ। এই যে শাখা ট্রাকিয়ার এই যে অংশটা হলো, এগুলো হলো ট্রাকিয়াল কোষ। এখন আমরা আসবো ট্রাকিয়াল কোষ। ট্রাক আমরা প্রথমে আসছিলাম ট্রাকিয়া, মেইন ট্রাকিয়া, এটা হলো প্রধান ট্রাকিয়া, এটা হলো শাখা ট্রাকিয়া। তাহলে
ট্রাকিয়া হতে সরু মাথায় বিভক্ত হয়ে একটি বহুভুজাকার কোষে পরিসমাপ্তি ঘটায়, এসব কোষকে ট্রাকিয়াল কোষ বলে। তাহলে এটা হলো ট্রাকিয়া, এটা হলো শাখা ট্রাকিয়া, এবং শাখা ট্রাকিয়ার এই যে সরু প্রান্ত, শাখা ট্রাকিয়ার সরু প্রান্তে এই ট্রাকিয়াল কোষটি রয়েছে। ট্রাকিয়াল কোষ হতে ট্রাকিওল সৃষ্টি হয়। তাহলে এখানে ট্রাকিওল কোনটা? এই যে সরু নালী, এটা হলো সেই ট্রাকিওল। হ্যাঁ, এটা সাদা অংশ আর শেষের দিকে আছে কালো অংশ। তাহলে এটা গোটাই হলো ট্রাকিওল, এটা একটা সরু নালী। ট্রাকিওল কোষ হতে সৃষ্ট কতগুলো সূক্ষ্ম নালী বের হয়ে দেহকোষের সূক্ষ্ম সংস্পর্শে আসে। এসব নালীকে ট্রাকিওল বলে। এগুলো এককোষী নালিকা, 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এদের প্রাচীর ইনটিমাবিহীন। ট্রাকিওলগুলোর দেহকোষ সংলগ্ন অংশ শাখান্বিত এবং প্রান্তভাগ বদ্ধথলির মতো। তাহলে এই যে এটা হলো সেই দেহকোষের অংশ। হ্যাঁ, দেহকোষে আসা মাত্রই ট্রাকিওল শাখান্বিত হয়ে যায়। এই যে শাখা, এগুলো ট্রাকিওল নালীর শাখা। হ্যাঁ, দেহকোষ সংলগ্ন আসা মাত্র এরা শাখান্বিত হয়ে যায়। আর এই 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 অংশগুলোতে ট্রাকিওল রস থাকে। হ্যাঁ, প্রান্তভাগ বদ্ধথলির মতো। প্রান্তগুলোকে বায়ুথলি বলে। এসব থলিতে বাতাস থাকে যা শ্বসনশীল বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ হয়। ট্রাকিওলে রসপূর্ণ তরল গ্যাসীয় আদান প্রদান ঘটায়। শ্বসনের সময় শ্বসনের সময় তরল রস অক্সিজেন গ্রহণ করবে এবং অক্সিজেন বা হবে আসলে। তাহলে এই ট্রাকিওল রস কি করবে? শোষণের সময় যে তরল রসটা থাকবে, মানে ট্রাকিওল রসটা থাকবে, সে কি করবে? আমরা আসি এবার শোষণ পদ্ধতি। তবে ভাস্করিন এর হিমোলিন কোনো শ্বাসসংযোগ না থাকায় ট্রাকিওল তন্ত্রের বিভিন্ন অংশের মাধ্যমে শোষণ গ্যাস সরাসরি কোষের সংস্পর্শে আসে। আমরা আগেই রক্ত যখন পড়াই তখন বলেছিলাম যে এদের হিমোলিনতে কোনো শ্বাসসংযোগ বা হিমোগ্লোবিন থাকে না। এই শ্বাসসংযোগ না থাকায়, হ্যাঁ, এই শ্বাসসংযোগ বা রক্ত কিন্তু শোষণ গ্যাস নির্মাণে অংশ নেয় না। তাহলে কার মাধ্যমে এরা শোষণ গ্যাস সম্পন্ন করে? ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসন তন্ত্রের মাধ্যমে এরা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শ্বাস গ্রহণ, কিভাবে এরা শ্বাস গ্রহণ করে? এটি সক্রিয় প্রক্রিয়া। এদের বক্ষ ও উদরের পেশির প্রসারণের ফলে দেহখণ্ডকে প্রসারণ ঘটায় এবং ট্রাকিয়ার অভ্যন্তরের আয়তন বৃদ্ধি পায়। আমরা কি বললাম যে উদরের পেশির বক্ষ ও উদরের পেশির প্রসারণের ফলে দেহখণ্ডকের প্রসারণ ঘটায় এবং ট্রাকিয়ার অভ্যন্তরের আয়তন বৃদ্ধি পায়। এ সময় প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়। তাহলে যখন শ্বাস গ্রহণ করছে তখন হাঁসফাড়িংয়ের বক্ষ এবং উদরের পেশি প্রসারিত হয়, যার ফলে দেহখণ্ডকের প্রসারণ ঘটে, ট্রাকিয়ার ভিতরে আয়তনটা বৃদ্ধি পায়, প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়। এ সময় শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেনযুক্ত বায়ু দ্রুত ট্রাকিয়াতে প্রবেশ করে। পরবর্তীতে ট্রাকিয়াল কোষ হয়ে ট্রাকিওলে পৌঁছায়। ট্রাকিওল রসে অক্সিজেন বিভক্ত হয়ে ও গাছগুলির মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় অন্তঃকোষীয় স্থানে প্রবেশ করে। হ্যাঁ, এই যে এটা এভাবে যাচ্ছে। এটা হলো প্রথমটা হলো অক্সিজেনযুক্ত বায়ু ট্রাকিয়াল রসে দ্রবীভূত হচ্ছে। ক নাম্বারটা। তাহলে আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখাতে পারবো। তাহলে প্রথমে আসবে কি? তাহলে হাঁসফাড়ির যে বক্ষ এবং উদরের পেশি কি হবে? প্রসারিত থাকবে। যখন শ্বাস গ্রহণ হবে তখন কি হবে? এই শ্বাসনন্দ বা স্পাইরাল করলে অক্সিজেন গৃহীত হবে। অক্সিজেন যখন বক্ষ এবং উদরীয় পেশিগুলো প্রসারিত হয় তখন কিন্তু প্রথম 4 জোড়া শ্বাসনন্দ খুলে যায়। এই শ্বাসনন্দ বা স্পাইরাল করলে অক্সিজেন ভিতরে ঢুকছে। তারপরে ট্রাকিয়াতে যাচ্ছে, ট্রাকিয়া থেকে শাখা থাকে, শাখা ট্রাকিয়া থেকে ট্রাকিয়াল কোষ, ট্রাকিয়াল কোষ থেকে যাবে কোথায়? ট্রাকিওলে। ট্রাকিওলে এটা হলো ট্রাকিওল রস, এখানে অক্সিজেন ঘনত্ব বেড়ে যাবে। অক্সিজেন ব্যাপনের মাধ্যমে প্রবেশ করবে কোথায়? দেহকোষে। এভাবে অক্সিজেন গৃহীত হয়। এবার আসবো শ্বাস ত্যাগ।
এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। দেহকোষে বিভাগের ফলে উৎপন্ন কার্বন ডাই ত্যাপনের ফলে ট্রাকিওল রস হয়ে ট্রাকিওল ও ট্রাকিওল কোষে পৌঁছায়, ট্রাকিয়াতে প্রবেশ করে। এ সময় বক্ষ ও উদরের পেশির সংকোচনের ফলে ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বরের আয়তন কমে যায় এবং শেষে 6 জোড়া শ্বাসতন্ত্র খুলে যায়। ফলে ট্রাকিয়ার কার্বন ডাই অক্সাইডযুক্ত বায়ু শ্বাসতন্ত্র দিয়ে দ্রুত দেহের বাইরে নির্গত হয়। এবার কিন্তু শ্বাস ত্যাগের আমরা এখানে দেখাতে পারি। মানে এই যে গৃহকোষে কি আছে? খাদ্য আছে। এই খাদ্যকে অক্সিজেন জারিত করে। জারিত করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো জ্যাকনের মাধ্যমে গৃহকোষ থেকে চলে যাবে কোথায়? ট্রাকিওলে, ট্রাকিওলে, এটা রসে। এই এখান থেকে যাবে হলো কোথায়? ট্রাকিওল হয়ে যাবে ট্রাকিয়াল কোষ। ট্রাকিয়াল কোষের শাখা থেকে ট্রাকিয়া, যে এই সময় যে বক্ষ এবং উদর পেশির সংকোচন ঘটে, ফলে ট্রাকিয়ার ভিতরের গহ্বরের আয়তন কমে যায়, শেষে 6 জোড়া শ্বাসতন্ত্র খুলে যায় এবং কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে নির্গত হয়। এভাবে শ্বাস ত্যাগের কার্যক্রমটা সম্পাদিত হয়। হ্যাঁ, এটা হলো শ্বাস ত্যাগের কার্যক্রম। এটা এটা হলো দেহকোষ। এখানে গেলে কার্বন ডাই অক্সাইড এখানে যাবে, এখানে যাবে ট্রাকিওল রসে যাবে, ট্রাকিওল রসে যাবে, এটা হলো ট্রাকিওল। তারপরে এখান থেকে চলে যাবে হলো ট্রাকিওল কোষ হয়ে চলে যাবে ট্রাকিয়া, এভাবে যাবে। তাহলে এটা হলো শ্বসন তন্ত্রের অংশ। এবার আমরা যাবো হলো রিপ্রোডাকশন, প্রজনন। প্রজনন তন্ত্র। ঘাসফড়িং হলো একলিঙ্গ প্রাণী। স্ত্রী ঘাসফড়িংয়ে উদরের পশ্চাৎ অংশ এবং অভিপজিত দেখে সহজেই পুরুষ ঘাসফড়িংকে পৃথক করা যায়। তাহলে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং চিনার উপায়, স্ত্রী ঘাসফড়িংয়ের উদরের পশ্চাৎ অংশ, হ্যাঁ, এবং সেখানে অভিপজিত দেখে আমরা বুঝতে পারবো এটাই স্ত্রী। আর পুরুষ ঘাসফড়িং আমরা কিভাবে বুঝবো? পুরুষ ঘাসফড়িংয়ের উদরের শেষ প্রান্তটা উপরের দিকে সামান্য উঠানো থাকবে, হ্যাঁ, আর স্ত্রী ঘাসফড়িংয়ের উদরের শেষ প্রান্তটা উপরের দিকে উঠানো থাকবে না, এটা সোজা থাকবে। পুরুষ প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে। কি কি অংশ রয়েছে? শুক্রাশয়, ভাস ডিফারেন্স, তারপরে আসলে সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, শীর্ষ সহায়ক গ্রন্থি। আমরা এখানে যদি দেখি, এটা হলো পুরুষ প্রজনন তন্ত্র, এটা হলো শুক্রাশয়, হ্যাঁ, এটা হলো শুক্র নালী, তারপর হলো এটা হলো সেমিনাল গ্রন্থি, এটা হলো ক্ষেপণনালীকা, এটা হলো শীর্ষ। শুক্রাশয় সংখ্যায় 1 জোড়া, তন্ত্রের উপরে 2টি শুক্রাশয় একটি মিডিয়ান লিগামেন্ট দ্বারা পৃষ্ঠপ্রাচীরের সাথে সংযুক্ত অবস্থায় আছে। এই যে এখানে 2টা শুক্রাশয় থাকে, এই 2টা শুক্রাশয় উপরের দিকে যে মিডিয়ান ফিলামেন্ট বা শীর্ষ ফিলামেন্ট দ্বারা এই 2টা শুক্রাশয় একসাথে সংযুক্ত আছে। শুক্রাশয় একগুচ্ছ ফলিকল দ্বারা গঠিত। ফলিকল থেকে শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাশয়ে ভাষা ইনফারেন্সিয়া নামক অসংখ্য নালিকা আছে, যার মধ্যে শুক্রাণু সংগৃহীত হয়। এবার আসবো ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সের বাংলায় হলো শুক্রনালী। প্রতিটি শুক্রাশয়ের শেষ প্রান্তে একটি করে লম্বা ও 12 নালী শুক্রাশয় হতে বের হয়, এদের ভাস ডিফারেন্স বলে। এরা শুক্রাশয় হতে বের হয়ে পশ্চাতে অগ্রসর হয়। এবার আসবো সেমিনাল ভেসিকল। ভাস ডিফারেন্সের পশ্চাৎ অংশ স্ফীত হয়ে সেমিনাল ভেসিকল গঠন করে। হ্যাঁ, এই যে সেমিনাল ভেসিকল, এই যে শুক্রনালী বা ভাস ডিফারেন্স, এরা পশ্চাতে এসে মিলিত হয়ে এই সেমিনাল ভেসিকল বা সেমিনাল গ্রন্থি গঠন করে। ক্ষেপণনালী। উভয় পাশের ভাস ডিফারেন্স অন্ত্রের নিচে মিলিত হয়ে মধ্যরেখা বরাবর পেশিগুলো ক্ষেপণনালী গঠন করে। এই পাশের ভাস ডিফারেন্স বা শুক্রনালী, এই পাশের শুক্রনালী পশ্চাতে এসে মিলিত হয়ে একসাথে একীভূত হয়ে ক্ষেপণনালীকে গঠন করেছে। শেষ ক্ষেপণনালী যে প্রশস্ত সংগমঙ্গে মুক্ত হয় তাকে শেষ বলে। এই যে ক্ষেপণনালী, এটা হলো শেষ, এই ক্ষেপণনালী এখানে এসে মুক্ত হয়েছে, এটা হলো শেষ। শেষ মানে হলো পুরুষের যে প্রজনন অঙ্গ। সহায়ক গ্রন্থি। ভাস ডিফারেন্স গুলো পশ্চাতে এসে পুরো দেয়াল বিশিষ্ট গ্রন্থিতে মিলিত হয়। এগুলো অসংখ্য ঘন সুনির্দিষ্ট লম্বা নালিকা নিয়ে এই গ্রন্থি নিঃসৃত রস ক্ষেপণনালীর অবয়বে উন্মুক্ত হয়। এই যে রসকে সেমিনাল ফ্লুইড বলে।
এই রসের শুক্রাণুগুলো নিমজ্জিত থাকে। তাহলে এগুলো হলো সেই সহায়ক গ্রন্থি, যেগুলোকে বলা হবে সহায়ক গ্রন্থি। এই সহায়ক গ্রন্থি এক ধরনের রস শুক্রাণুকে নিঃসরণ করে। হ্যাঁ, আর এই রসে শুক্রাণুগুলো নিমজ্জিত অবস্থায় থাকে। এবার আমরা আসবো স্ত্রী প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্রের কি অংশ আছে? ডিম্বাশয় আছে, ডিম্বনালী আছে, যোনি, সহায়ক গ্রন্থি, স্পর্মাথিকা, ডিম্বাশয়। একজোড়া ডিম্বাশয় অন্ত্রের উপরে পৃষ্ঠ প্রাচীরের সাথে মিডিয়ান লিগামেন্ট দ্বারা আটকানো। এটা হলো একটা ডিম্বাশয়, এটা হলো একটা ডিম্বাশয়। এটা দেখলাম এখানে থেকে মিডিয়ান লিগামেন্ট বা শীর্ষ ফিলামেন্ট যেটা বলতেছি আমরা, এই শীর্ষ ফিলামেন্টে এই দুই ডিম্বাশয় সংযুক্ত আছে। অন্ত্রের উপরে পৃষ্ঠ প্রাচীরের সাথে মিডিয়ান লিগামেন্ট বা শীর্ষ ফিলামেন্ট দ্বারা আটকানো। প্রতিটি ডিম্বাশয় অসংখ্য মাথা আছে, অন্ত্রের মধ্যে এখানে এই যে মাথা আছে, এই যে মাথা আছে, প্রত্যেকটা ডিম্বাশয় এরকম মাথা অংশে অণুডিম্বাশয় আছে। অণুডিম্বাশয়ের দেয়াল পশ্চাৎ দিক থেকে সম্মুখ দিক শুরু হয়ে সুতার ন্যায় দেখায়। এটা সম্মুখ প্রান্ত, এটা আর এটা পশ্চাৎ প্রান্ত, এটা অনেকগুলো অণুডিম্বাশয় মিলে কুণ্ডলী তৈরি করে। অণুডিম্বাশয় উৎপন্ন ডিম্বাণু অপরিণত অবস্থা থাকে। তাহলে অণুডিম্বাশয় কি উৎপন্ন করে? ডিম্বাণু। আর এই ডিম্বাণুটা হলো অপরিণত। ডিম্বনালী। প্রতিটি ডিম্বাশয়ের অণুডিম্বাশয়গুলো মিলিত হয়ে একটি ডিম্বনালী গঠন করে। অপরিণত ডিম্বাণুগুলো ডিম্বনালীতে জমা হয় এবং আকারে বৃদ্ধিতে পরিণত হয়। তবে এই যে নিচের দিকে হলো ডিম্বনালী, অনেকগুলো অণুডিম্বাশয় নিচের দিকে এসে একটি করে ডিম্বনালী গঠন করে। তাহলে এটা হলো ডান ডিম্বাশয়ের ডিম্বনালী, আর এদিককার অণুডিম্বাশয়গুলো মিলিত হয়ে নিচের দিকে বাম ডিম্বাশয় নালী গঠন করে, ডিম্বনালী গঠন করে। এটা ডিম্বনালী। এই ডিম্বনালীতে কি আছে? এই ডিম্বনালীতে আছে ডিম্বাণু, এবং ডিম্বাণুগুলো প্রথমে কিন্তু অপরিণত অবস্থায় থাকে, কিন্তু যখন ডিম্বনালীতে আসবে তখন কিন্তু এরা পরিপক্ক হয়। যোনি। ডিম্বনালী যদি একত্রিত হয়ে একত্রিত বস্তু গঠন করে তাকে যোনি দেয়। যদি ডিম্বনালী একটা বড় নালীতে মুখে যোনি। এটি পুরো ও মাংস পশ্চাতে এটি অভিপরিচয়ের সাথে যুক্ত থাকে। সহায়ক গ্রন্থি। স্ত্রীর সহায়ক গ্রন্থিকে কোল্যাটেরিয়াল গ্রন্থি বলে। এই গ্রন্থি মিশ্রিত রস সিমেন্ট জাতীয় পদার্থ থাকে এবং ডিম পাড়ার পর ডিমগুলোকে এক করে রাখতে সাহায্য করে। সহায়ক গ্রন্থিগুলো ডিম্বাশয়ের সাথে সংলগ্ন অবস্থায় থাকে। এ হলো যে অতিরিক্ত গ্রন্থি বা সহায়ক গ্রন্থি। এই সহায়ক গ্রন্থি এক ধরনের সিমেন্ট জাতীয় পদার্থ গঠন করে। এবং এই ডিম্বনালীগুলো এখানে চলে আসে। এখানে অঙ্গভূতের কাছে যখন ডিম যখন এরা কি হবে, তখন ডিমগুলো কি করবে? একত্রিত করতে সাহায্য করবে। স্পার্মাথিকা এর অপর নাম সেমিনাল রিসেপ্টর। এর অপর নাম সেমিনাল রিসেপ্টর। মিলনের সময় পুরুষ ভাস্কুলার শুক্রাণু যোনি হয়ে স্পার্মাথিকায় জমা থাকে। তাহলে যোনি পথে কিন্তু পুরুষের শিশু অংশ প্রবেশ করে। এবং পুরুষের শিশু অংশ যে সেমিনাল ফ্লুইড ত্যাগ করে শুক্রাণু থাকে, সেই শুক্রাণুগুলো এই যোনির মধ্যে প্রবেশ করে শিশু, কিন্তু ভূমিতে এই শুক্রাণুগুলো অবস্থান করে। শুক্রাণুগুলো জমা থাকে স্পার্মাথিকা ফিরে যায়। যখন সাথে যুক্ত হবে, তখন স্ত্রী জমিতে যে শুক্রাণুগুলো আসবে সেই সব শুক্রাণু সব স্পার্মাথিকে জমা করে রাখে। তাহলে এই হলো স্ত্রী ভাস্কুলার গঠন। সংগম জীবনচক্র, ভাস্কুলার জীবনচক্রের নাম যাবো সংগম। বিশ্বের শেষ দিকে এরা সংগ্রামে লিপ্ত হয়। বিশ্বের শেষ দিকে এরা সংগ্রামে লিপ্ত হয়। মিলনের সময় পুরুষ ভাস্কুলার স্ত্রী ভাস্কুলারের পিঠ আঁকড়ে ধরে এবং তার লিঙ্গ এই শিশু জনিতে প্রবেশ করে দেয়। পুরুষ তার পিছন দৃষ্টিতে সেমিনাল ফ্লুইড স্ত্রী ভাস্কুলার জনিতে নির্গত করলে তার স্থির স্পার্মাথিকায় জমা করে। ডিম পাড়ার পূর্ব পর্যন্ত
স্ত্রী ভাস্কর্য পুরুষের সাথে বেশ কয়েকবার মিলিত হয়। মিশে এদের অন্তর্নিষেধ ঘটে, যেহেতু পুরুষ ভাস্কর্য এই শীর্ষ অংশ স্ত্রী ভাস্কর্যের জন্য প্রবেশ করাচ্ছে, এই জন্য এই নিষেধটা অন্তর্নিষেধ। বিমানকে বিভিন্ন আলোকে শ্রমিকের প্রবেশের সময় ভেতরে দিল। আমরা আগে বলেছিলাম বিমানাদিতে অপরিণত বিমান পরিপক্ক হয়, এই পরিপক্ক কথাটি এখানে বলা হয়েছে। এটা অপরিণত বিমানে যখন বিমানকে আসে, হ্যাঁ, যখন জমিতে প্রবেশের সময়, হ্যাঁ, ওই সময় কি হয়, পাতলা ডিজাইন পর্দা এবং গাড়ির দিকে শক্ত করে দ্বারা আবৃত হয়। তাহলে বিমান অপরিণত বিমানও তার পাশে যখন একটা পাতলা ভেতরের পর্দা এবং তার বাইরে একটা শক্ত কোরিয়ান পর্দা যা আবৃত হয়, তখন কিন্তু বিমানটা পরিপক্ক হয়ে যায়। আর এই কোরিয়ান নামক যে আবরণটা রয়েছে সেখানে একটা ছিদ্র থাকবে যার নাম মাইক্রোফাইল। ঠিক আছে? তাহলে পরিপক্ক বিমানও কয়টা আবরণ রয়েছে? একটা ভিতরের দিকে থাকবে পাতলা ভাইব্রেনিয়াম পর্দা, আর বাইরের দিকে থাকবে শক্ত কোরিয়ান পর্দা। আর শক্ত কোরিয়ান পর্দা একটা ছিদ্র থাকবে যার নাম মাইক্রোফাইল। বিমান স্তম্ভ থেকে মুখ অতিক্রম করার সময় মাইক্রোফাইলের মাধ্যমে সুতরাং প্রবেশ করতে জায়গা করতে হয়। হ্যাঁ, এই যে এখানে আমরা বলেছিলাম স্বাভাবিক কি জমা থাকে সুতরাং, মানে এই পরিপক্ক বিমানে যখন এই সুতরাং মুখটা অতিক্রম করবে, ওই সময় সুতরাং বুঝতে পারবে যদি মনে চলে যায়। ওই সময় এই সমাধিকায় জমাকৃত সুতরাং করা হয়, সেগুলো হচ্ছে হাজির হবে এবং বিমানের মাইক্রোফাইল দিয়ে বিমানের ভিতরে প্রবেশ করবে। তাহলে এইভাবে নিষিদ্ধ হয়। ডিম পাড়া মিলনের পর থেকে ইতিহাস করে লম্বা বাদামি মৌলের ডিম পাড়া শুরু করে। ডিম পাড়া শরৎকাল পর্যন্ত চলতে থাকে। এরা অগ্নিকুলের সাহায্যে মাটিতে 10 সেন্টিমিটার লম্বা একটি গর্ত তৈরি করে। এই যে সেই গর্ত লম্বা একটি গর্ত তৈরি করে। এই গর্তে একসঙ্গে প্রায় 20টি ডিম গুচ্ছাকারে পারে। এরা 10টি গুচ্ছে প্রায় 20টি ডিম পারে, এবং গুচ্ছে থাকবে 10টি, প্রত্যেক গুচ্ছে ডিম থাকবে 20টি করে। আর বিহনের শীতে এক ধরনের আঠালো পদার্থ দ্বারা গঠিত একটি ডিম পাত্রে বা একটি এগ পরে ডিমগুলো সঞ্চিত থাকে। আমরা আগে বলেছিলাম যে স্ত্রী ভাস্কর্যের সহায়ক মধ্যে এক ধরনের সিমেন্ট জাতীয় পদার্থ মিশ্রণ করে। ওই সিমেন্ট জাতীয় পদার্থগুলো যখন ডিমগুলো একসাথে 20টা ডিম হয়ে যায়, তখন ওই সিমেন্ট জাতীয় পদার্থ ওই ডিমে ছেড়ে দেয়, যার ফলে একসাথে একটা গুচ্ছ তৈরি হয়। ডিম পাড়ার কিছুদিন পর পুরুষ ও স্ত্রী ভাস্কর্য মারা যায়। পরিস্ফুটন দূষিত হওয়ার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফুটন চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় 3 সপ্তাহ পরিস্ফুটন চলে। শীতকালে প্রতিকূল আবহাওয়ার কারণে এদের পরিস্ফুটন বন্ধ থাকে। শীতকাল হলে এদের টেম্পারেচার কম থাকে, এদের পরিস্ফুটন বন্ধ থাকে। এই অবস্থাকে ডায়াফ্রোস্ট বলে। শীতের শেষ দিকে, হ্যাঁ, পরিস্ফুটন বন্ধ থাকে। বসন্তের অনুকূল আবহাওয়া যখন হয় তখন আবার পরিস্ফুটন শুরু হয়। ডিমের পরিস্ফুটন শেষে ডিম বের হয়ে আসে। তাহলে ডিম ফুটে যে বাচ্চাটা বের হবে সেই বাচ্চাটাকে আমরা বলবো ডিম। এটা হলো সেই গর্ত, এখানে ডিমটা জমা হয়। আমরা তাহলে আজকে হলো এই পর্যন্তই থাকি। আমরা রূপান্তরটা খালি বাদ রাখলাম, রূপান্তরটা আমরা নেক্সট ক্লাসে শেষ করবো।